উপস্থিত ভদ্রমণ্ডলী, আমাদের পূজ্য সাধু সন্তবৃন্দ এবং মাননীয় পট্টনায়কজি, মাননীয় এসকে চৌধুরীজি, ডক্টর শতরূপাজি এবং অন্যান্য আজকের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে সাধু সম্ভাষণ এবং যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আজকের ঐতিহাসিক যে কুম্ভ মেলা তার বর্তমান সময় অর্থাৎ এবছরে তার সময় সরণী প্রকাশের আজকে যে আয়োজন সভা, সেখানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি প্রণাম জানাই সেই ত্রিবেণীর পবিত্র ঘাটকে, ত্রিবেণী সঙ্গমকে, মা শৃঙ্খলা দেবীকে, বাবা তারকনাথকে, বেহুলা লক্ষিন্দরের সেই পবিত্র মঙ্গল কাব্যের কাহিনীকে, মনসা দেবীকে, যার সঙ্গে আমাদের বাংলার রক্ত, বাংলার মাটি, বাংলার জল, বায়ু, আকাশ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কেবলমাত্র নিছকে একটি স্নান নয়, হই হই করে ভিড় করে গেলাম, দল বেঁধে গেলাম, আমরা একটা পবিত্র দিনে পবিত্র ক্ষণে যে স্নান করলাম, আমার কিছু পুণ্য অর্জন হলো, বাড়ি ফিরে এলাম, এটাই কেবলমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার সংস্কৃতির জাগরণ। যে বাংলাকে নিয়ে আমরা ভাবছি, যে বাংলার ইতিহাসকে নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে একটা বিকৃত রূপ দেওয়া হয়েছে, তার পূর্বের ইতিহাস, যে পাল বংশ 400 বছর রাজত্ব করেছিলেন মধ্য প্রাচ্য পর্যন্ত, এবং দুর্বল রাজা হওয়া সত্ত্বেও এত সুন্দর সেখানে রাজতন্ত্রের সিস্টেম ছিল, যারা 400 বছর রাজত্ব করতে পেরেছিলেন, সেই গৌরবময় ইতিহাসের অবসান ঘটিয়ে তাদের ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়ে জাদুঘরের মতন জায়গায় কিছু ভগ্ন মূর্তিকে রেখে দিয়ে আমাদের ইতিহাসকে সুপ্ত করে দেওয়া হয়েছে। জাগরণ চাই, জাগতে চাই, জাগাতে চাই, সেই জন্য সমাবেশ। স্নানের মধ্যে দিয়ে আমাদের ওই যে ঘাটের পাশের চারদিকে ঘেরা একটা মাজার, যেখানে ঢোকা এখন বর্তমানে 2014 সাল থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। একটি বিষ্ণু মন্দির, তার মন্দিরে থাকা ঠাকুর অন্য জায়গায় পূজিত হচ্ছে, কারোর বাড়িতে। সেখানে থাকা শৃঙ্খলা দেবী অন্যত্র গিয়ে কোন গ্রামের কিনারাতে একটি ভগ্ন গৃহে পূজিত হচ্ছেন। ভাবলাম এরকম ভাবেই পুরী জগন্নাথ দেব, তাদের উপরও মন্দিরের উপর অত্যাচার হয়েছিল। কয়েক 100 বছর ধরে মন্দির বিগ্রহহীন অবস্থায় পড়েছিল। পুরীর পান্ডারা সেই মূর্তিকে লুকিয়ে নিয়ে যান, সেই মূর্তি সমাধি করে দেন, ব্রহ্ম বস্তুকে চিলকার হ্রদে ফেলে দেন। তারপর একজন শঙ্করাচার্য এলেন, তার নিজ তপবল, জ্ঞান বল, বুদ্ধি বল, বিবেক বলে জাগ্রত করলেন সমাজকে, এবং আবার শ্রীমন্দির স্থাপনা করে রাজা ইন্দ্রদম্নের দ্বারা আবার পুনরায় সংস্কৃত হয়ে প্রায় 2700 বছর ধরে আজ সারা বিশ্বের কাছে পুরী জগন্নাথ। এখানে অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে যুগে যুগে। সত্য যুগেও সহ্য করেছি, হিরণ্যকশিপুর দ্বারা, ত্রেতা যুগেও সহ্য করেছি,
যেখানে রামচন্দ্রজি যাচ্ছেন, বশিষ্ঠ দেব তাকে নিয়ে যাচ্ছেন, সদ্য 17-18 বছর বয়সে গুরুকুল থেকে ফিরে আসা সেই রাম লক্ষ্মণ। রাজা দশরথের হৃদয় কম্পিত হয়ে গেল যখন শুনলেন যে বিশ্বামিত্র ঋষি নিয়ে যাবেন তাদের, কিন্তু ঋষি বাক্যকে লঙ্ঘন করা তার ক্ষমতা ছিল না। রামচন্দ্র যেতে যেতে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ওই দূরে সাদা পাহাড়টা কিসের? বিশ্বামিত্র ঋষি বলছেন যে কোন পাহাড়টা? বলে অনেকগুলো কালো পাহাড়ের মধ্যে একটা খুব চকচক করছে সাদা পাহাড়। ওই পাহাড়টি হচ্ছে বনবাসী ঋষি মুনিদের অস্থি মজ্জা পড়ে থাকা পাহাড়। কল্পনা করা যায় খর দূষণ তারা কি অত্যাচার করেছে ঋষি মুনিদের উপর। ঋষি মুনি বলে কথাটা নয়, কথাটা হচ্ছে সংস্কৃতির উপর। প্রাচীন বৈদিক সংস্কৃতির ধারক বাহক সেই ঋষি মুনিরা বনে জঙ্গলে যারা তপস্যার দ্বারা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগতেন, দিনকে রাত করতেন, রাতকে দিন করে দিতেন, এমন সমস্ত বিদগ্ধ ঋষি মুনিদের তারা হত্যা করতেন। হত্যা স্তূপ এত বৃহৎ একটি পর্বত আকার ধারণ করেছিল রামচন্দ্রের যুগে, কল্পনা করা যায়। সেই খর দূষণকে নিধন করতে হলো। আমরা ত্রেতা যুগেও দেখেছি, দ্বাপর যুগেও দেখেছি, যেখানে কংস সমস্ত মন্দিরের পূজা বন্ধ করে দিয়েছিল, পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল ব্রাহ্মণ সমাজকে। ওই যুগেও তার বিন্দু অংশ আমরা কম দেখি না। যদিও বা আমরা এখনো মন্দিরে ঘন্টা বাজাই, যদিও বা আমরা এখনো আমোদ প্রমোদের সঙ্গে দুর্গা পূজায় যুক্ত থাকি, কিন্তু শঙ্কা আশঙ্কা বাস্তবায়ন হতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। পার্শ্ববর্তী হিন্দু সংখ্যালঘু দেশগুলো কিভাবে তাদের সংস্কৃতিকে হারাচ্ছেন, টিকে থাকার অস্তিত্বের এবং হিন্দু হয়ে থাকবার অস্তিত্বের লড়াইতে আজ পাকিস্তানে 1% নেই, বাংলাদেশে 2 থেকে 3%। যেভাবে তার প্রভাব চলছে, সেই আগুন ছড়াতে ছড়াতে আমাদের মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, বর্ধমান পর্যন্ত এগিয়ে এসেছে। নিস্তব্ধতায় আমরা দিন কাটাচ্ছি। উপায় কি? সংস্কৃতির জাগরণের মধ্যে দিয়ে আমরা জাগবো। এই জায়গাটা কেবলমাত্র আমাদের বই পত্র পড়া, তীর্থস্থানে যাওয়া বা একটু মিটিং মিছিল করা না। এই জাগরণটা কোথায় সমাপ্তি হবে জানেন? যেদিন বাড়ির 4 সদস্যের মধ্যে প্রতি রাত্রে একজন সদস্যকে জেগে বাড়িটা পাহারা দিতে হবে। আমার বাড়ির মা বোনেদের সুরক্ষিত করবার জন্য প্রত্যেকের রাত্রিতে বাড়িতে একজন করে পুরুষকে জেগে বসে থাকতে হবে। আর তার মধ্যে দিয়েই আমাদের আসন্ন সংকেত আসছে। সেই জন্যই আমরা উঠে পড়ে লেগেছি আমাদের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। গীতা পাঠের মধ্যে দিয়ে, সন্ত যাত্রার মধ্যে দিয়ে, কুম্ভ স্নানের মধ্যে দিয়ে সম্মিলিত হন, সুরক্ষিত হন, আর আমার ধর্ম সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন, এই প্রার্থনা। নমস্কার। মহারাজজিকে আমাদের প্রণাম। এখানে উপস্থিত আছেন আরেকজন পূজ্যপাদ স্বামীজি মহারাজ। ভারতীয় ধর্মীয় পরম্পরায় সাধু সন্তদের সঙ্গে প্রাতঃস্মরণীয় শঙ্করাচার্যের নির্দেশিত দশনামী সম্প্রদায়ের যে আখাড়া পরিষদ,
আর আনন্দ আখড়ার প্রতিনিধি পরম পূজ্যপাদ যোগী কালিকানন্দ সরস্বতী মহারাজ। মহারাজজিকে এবার আমরা প্রত্যক্ষভাবে পাচ্ছি। গত বছর দূরাভাসের মধ্যে দিয়ে আমাদের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। তিনি কথা দিয়েছেন উৎসব চলাকালে তিনি উপস্থিত থাকবেন এবং আজকের এই সূচনা পর্বেও তিনি এসেছেন। আমাদের অনেক প্রণাম। আমি মহারাজজিকে সংক্ষিপ্তভাবে একটু আশীর্বাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। मैं कालिकानंद सरस्वती जी बंगाल में मेरी काफी साल बीती है, पर मैं बंगाल में इतनी स्वच्छंद नहीं हूँ भाषागत रूप से। कुछ शैलियाँ इतनी अभी भी सक्षम नहीं है, तो मैं अपने वक्तव्य पे हिंदी में रखने की प्रयास करूंगा। मुझे उम्मीद है आप लोग सब ये बात को समझ भी पाएंगे। पूज्यपाद महाराज जी बहुत दृढ़ता से ये स्पष्ट व्यक्त किए कि हम सनातनियों के ऊपर क्या हाल बीत रही है। बंगाल में अपने निजी जीवन में प्राथमिक शिक्षा तथा जन्म के पश्चात गुरुकुलगत शिक्षा प्राप्त करने के पश्चात मैं आगे बढ़ा हूँ। बंगाल से एक चीज मैं सीखा हूँ। माननीय गोखले जी ने कभी कहे थे, व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमारो। बंगाल कुंभ की ही अनुप्रेरणा को लेके आप लोग सब जान के खुशी होंगे कि इतिहास में पहली बार इस साल केरल में भी कुंभ हो रही है और हम साधु समाज ही वो कुंभ को शुरू कर पाए हैं। आने वाले 18 तारीख से ये कुंभ होने जा रहा है। मैं ये बात इसलिए कहना चाह रहा हूं कि जो पीड़ा, जो लांछना, जो वंचना, जो अपमान हम सनातनी लोग सह चुके हैं, देख चुके हैं अपने माता, बहू, बेटी, बहनों के ऊपर, वो मुझे दो चीज सिखाया है। एक, ये दुनिया हमसे हमारी सब कुछ छीन ले सकती है। हम भिक्षु हैं, सनातन की वैदिक परंपरा की जो भिक्षावृत्ति, इसको कंधे में लेके आगे जीवन को बढ़ाए हैं। जिस रास्ते में चले हैं ये दिखाया है कि ये दुनिया हमसे अगर सब कुछ छीन भी ले तो दो चीज हमसे कभी नहीं छीन सकती। एक हमारी हिम्मत, दो हमारी संस्कार। उस संस्कार और उस हिम्मत की ही नवजागरण, रेनेसांस, उसके लिए ही ये आप सब जन एक ध्रुव छत्र निवास के नीचे खड़े हुए हैं, जिससे हम लोग आगे बढ़ाना चाहते हैं कुंभ के नाम से। हम लोग चाहते हैं कि ये सिर्फ संगम के रूप से भी मान्यता प्राप्त हो। मैं देख रहा हूँ यहाँ लिखा है बंगीय शक्ति संगम। हम चाहते हैं इसको कुंभ लेके प्रतिबंधित किया जाए। अगर भारत को देखी जाए तो भारत की उत्तर दिशा में शैवत्व की बहुत प्रभाव देखी जाती है। आप लोग जानते हैं उत्तर भारत में शिव जी की निवास रखी गई है। कश्मीर में शैविज्म, हिमाचल की देवभूमि, उत्तराखंड की देवभूमि, शिवत्ववाद, शैववाद बहुत व्यापकता से कभी फैला था। ठीक उसी संदर्भ में ही भारत की पूर्व दिशा में शक्तिवाद खूब फैला था। देवी शक्ति, दशमहाविद्या, काली इत्यादि की विशेष पूजन हमारी पूर्व भारतीय संस्कृति में बहुत मान्यता प्राप्त किया था। इसी संदर्भ में कि दक्षिण भारत में हम लोग कार्तिक स्वामी, मुरुगन स्वामी को रखे, जहां शिव परिवार की वो ब्रह्मचर्य बालक दक्षिण भारत में जाके देव सेनाओं के अध्यक्ष बन के भारतीय संस्कृति को आगे लेके गया था। ठीक इसी तरीके से भारत की जो पश्चिम दिशा है, वहां गणेश जी, गणपति बप्पा मोरिया, उनके निवास को रखी गई, उनकी प्राथमिकता को रखी गई। और ये परिवार की ये जो विन्यास, शिव परिवार की जो विन्यास दिखाया,
कि एक परिवार कैसे विस्तृत होकर केंद्रित तरीके से अपनी हिम्मत और अपने संस्कार ये भारतीय जन्मभूमि में कितनी दृढ़ता से स्थापित कर पाए। हमारे सनातन के ऊपर हुई अत्याचार, लांछन, अपमान हमें दूसरी एक और चीज भी सिखाता है। आज जिस कालक्षण में हम लोग खड़े हैं, यहां से अगर हम लोग सच में नवजागरण की तरफ आगे बढ़े और इस चीज को हम लोग अगर कुंभ के रूप से परिगणित करवाना चाहते हैं, तो तीन चीज हम लोगों को छोड़नी पड़ेगी, हम बंगालियों को। और वो तीन चीज है परानुवाद, परानुकरण और परमुखापेक्षिता। अगर हम लोग बंगाली या আমি নিজে एक बंगाली हुए जो भी परानुवाद इसको ज्यादा मान्यता दे, तो हम लोग खुद ही अपनी ही संस्कृति के प्रति मैनिपुलेशंस कर बैठेंगे, असंतुलन कर बैठेंगे। हम लोग अगर अपनी ही परानुकरण करेंगे, अपनी निजी वेशभूषा संस्कृति को अगर छोड़ के किसी को और को अनुकरण करने जाए, तो हमें हमारी ही रीढ़ मेरुदंड सिरदारा बंगला में बोले उसकी ही ताकत को खो बैठेंगे। और सबसे आखिरी बात जिसके कारण हमारी बंगाल की सबसे बड़ी कमजोरी दिखाई देती है, परमुखापेक्षिता। हम खुद बंगाल से ताकत लेके ही केरल में भी कुंभ को स्थापित करने की जो हिम्मत दिखाए, वो इस कारण के लिए दिखा पाए क्योंकि हम लोग परमुखापेक्षी नहीं बने। हम खुद अपनी नसीब, भाग्य लिखना चाहे आगे बढ़। हम चाहेंगे कि आपामर बंगाली, बंगाल समाज तथा भारत की जितनी भी साधु समाज है तथा विदेश देश जहां भी सनातन प्रेमी जागरूक समाज है, जिन लोगों के दिल में मां भारती की हिम्मत और वो संस्कार अभी जागृत है, तो लोग आगे आए और ये विषय को पुंखानुपुंख रूप से आगे बढ़े। क्योंकि कहा जाता है जिंदगी वो नहीं होता है जो जिया जाता है, जिंदगी वो होता है जो बनाया जाता है। সংস্কৃতি জগতে সঙ্গীত নৃত্যশিল্পীরা যেমন এই অনুষ্ঠানকে অনুভব করে তাদের প্রদর্শন রেখেছে, ঠিক তেমনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন চিত্রশিল্পীরা। দেখুন তারা দেবী শক্তির এক একটি রূপকে তাদের তুলিতে, মনের তুলিতে, দৃষ্টির তুলিতে বর্ণনা করেছেন। আমি শিল্পীদের অনুরোধ করব এক এক করে মঞ্চে আসতে, তাদের চিত্র নিয়ে দেবীর বিভিন্ন রূপকে তারা তাদের পটের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবে। আসুন, চলে আসুন। ফুলতে পারবো নাকি? অন্তত 18 জন চিত্রশিল্পী। আপনি একদম সোজা এদিকে চলে আসুন, দাঁড়িয়ে এবং একটু সাধু মহারাজদের দেখিয়ে দিন। কত চলে আসুন, এদিকে চলে আসুন। 18 জন চিত্রশিল্পী। আপনারা একবার সাধু মহারাজদের দেখিয়ে আমাদের দর্শক বন্ধুদের কাছে সেটি তুলে ধরুন। হ্যাঁ, ওটা ওখানে প্রদর্শন। বেশ, এটা ভালো, একটা সুন্দর ভাবনা। আপনারা এখানে করে একদম বাইরে ডিসপ্লে করে দেবেন, তখন আপনারা ক্যানভাসটি ব্যবহার করতে পারবেন। ওটি আমরা যখন বেরোবো তখন আমরা সবাই সেটি দেখতে পাবো। চলে আসুন, চলে আসুন। আমাদের তো সময় আছে খুব সংক্ষিপ্ত। টাকা তুলতে হবে। একবার সাধু মহারাজকে দেখিয়ে আপনারা দর্শক একটু দিতে আরো পাশে 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 পর্দা চলে আসুন, চলে আসুন। দিদি এগিয়ে আসুন, দিদি এগিয়ে আসুন, স্টেজ জুড়ে দাঁড়িয়ে যান। আপনি এবার ঘুরে যান, আপনি এবার ঘুরেছেন। আসুন বাকিরা, চলে আসুন, চলে আসুন, পর্দা চলে আসুন।
পল্লব একটু সহযোগিতা করো। এই পর্বে আমরা আমাদের বিশিষ্ট সাংবাদিক বন্ধু এই সন্তু পান্ত মঞ্চে রেখে দিচ্ছি। আমরা স্মার্টের সহায়তায় আজকের এই অনুষ্ঠান, এই পর্ব চলছে। স্মার্টের প্রতিনিধি আপনাদের সামনে তার বক্তব্য রাখছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। স্মার্টের তরফ থেকে ভাঙ্গল ত্রিবেণী কুম্ভ শুভ সন্ধ্যা এবং উদ্বোধনী অনুষ্ঠানে আমার সকল বন্ধুজনদের আমার প্রণাম, নমস্কার এবং সমস্ত ভালোবাসা, শুভেচ্ছা। আমি একটু বলবেন, আপনারা ছবিগুলো তুলে আমাদের মধ্যে অনেক অতিথি রয়েছে, বিশেষ সাংবাদিক সন্তু পাল রিপাবলিক বাংলা থেকে এসেছে, উনি আছেন এবং তার সাথে হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ প্রান্ত শাখার সদস্য এবং মহামঞ্চ আছেন। আমি এক এক করে একটু আমাকে সময় দিন, পরপর সংগঠনের অংশ শেষ করছি। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব শ্রী সন্তু পাল মহাশয়কে, রিপাবলিক বাংলা সিনিয়র রিপোর্টার এবং অত্যন্ত দরিদ্র এবং কৃষক পরিবারের ছেলে। আপনারা জানেন যিনি এরকম কঠিন পরিস্থিতিতে সরকারের সাথে এবং আমাদের জানেন চারিদিকে পারিপার্শ্বিক অবস্থা, তাতে আমাদের কণ্ঠস্বর হিসেবেই থাকছেন। আমাদের তরফ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনুষ্ঠানে আসার জন্য। আমি এরপর দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মানিকচন্দ্র পাল মহাশয়। মাননীয় মানিকচন্দ্র পাল মহাশয় বিশ্ব হিন্দু পরিষদের বর্ষিয়ার প্রবাসী মানুষ এবং বিভিন্ন সমাজের দায়িত্ব সামলেছেন এবং রাষ্ট্রীয় জনসংঘের সঙ্গে বাল্যকাল থেকে উনি ছিলেন এবং আপনি বিশ্ব হিন্দু পরিষদ বর্তমানে দক্ষিণবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদকের মন্ত্রী দায়িত্বে আছেন। আমি মাননীয় শ্রী মানিকচন্দ্র পাল মহাশয়কে একটু অনুরোধ করব মঞ্চে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ মানিকচন্দ্র পাল মহাশয়কে আসার জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো হিন্দু জাগরণ মঞ্চের থেকে আইনজীবী রয়েছেন প্রদীপ সিংহ রায়। মঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি প্রদীপ সিংহ রায় মহাশয়কে। আমাদের তরফ থেকে কলকাতা উচ্চ আদালতে এবং প্রান্তিক মানুষ
যারা আইন হওয়া দরকার তাদের করে। কিন্তু আমার মঞ্চে যিনি দক্ষিণবঙ্গ প্রান্তের মন্ত্রী আছেন তার তরফে তাপসবাবু আসতে পারেননি আজকে, ওনার তরফে আমি সাগ্নিক শোভন বিশ্বাসকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা তরফে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি যে দীর্ঘ হয়ে গেছে কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, শীতের সময় সকলকে বাড়ি যেতে হবে। লোকভবনের সম্মানীয় সিওএস ডক্টর শোভনা কুমার পটনায়ক যে আমাদের মাঝে এসেছে, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত বরিষ্ঠ আধিকারিক, বহু বড় বড় সরকারি দায়িত্ব তিনি পালন করেছেন ভারত সরকারে। আজ এই মঞ্চে তাকে পেয়েছি, তাকে ত্রিবেণীতে কুম্ভে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই মঞ্চে আমাদের সকলের উদ্দেশ্যে ছোট্ট কিছু নিবেদন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর পটনায়ক। सभाके नमस्कार। पूज्य स्वामी जी, पूज्यपाद निर्गुणानंद महाराज जी, स्वामी योगी कलिकानंद सरस्वती जी, श्रीमान स्वामी जी संजय शास्त्री जी, श्रीमान सायन भट्टाचार्य, who is heading the Indian Museum, Dr. Satrupa ji, Madam Momita Chakraborty ji, Dr. Rakesh Das ji, अनेक साधु संतगण, सारे ladies and gentlemen, and all the people assembled here. Kindly excuse me, একটু আমি English বলবো. I am really delighted to be here this evening, and I consider it a privilege that I am participating in a very historic occasion. We all know our Kumbh, which is so famous, and we know that it has only been held in 4 places or 5 places, that is Prayagraj, Haridwar, and near Nasik, which you heard, has started its journey in Bengal. It had a very ancient history. You heard Kanchan Banerjee ji speaking about this being prevalent in the 13th century, and it was abandoned, and just in the year 2021 such a big leap has taken place from Bengal. Bengal is the cradle for revolution, not only for India getting independence, but it is also the place where Chaitanya Mahaprabhu started his journey and Bhakti cult started. It is the place of Swami Vivekananda, Ramakrishna ji, Rabindranath Tagore, and so many great people. So anything that has to come, something new, it has to be from Bengal. I am very proud that I am standing before you, and we have commenced our Triveni Kumbha from Gangaji, who has completely got submerged Yamuna and Saraswati at Sangam in Prayagraj and entered Bengal with full force, and it is meeting the Mahasagar, that is Indian Ocean. Such is the holiness associated with this land, and therefore we must celebrate it at all places where the Ganga is actually taking us. So this is something which you all must feel. Similarly, if you go to the Shakti cult, the Shakti Pithas in Bengal, the largest number of Shakti Pithas are in Bengal, and in other states it's only 1 or 2 or 3, but there are so many of them. Its time has come for its revival. Our ancient history has been forgotten because of colonialism, due to Mughal rule for so many years, and due to the British rule thereafter. But our history is very ancient, and we all must feel proud to know our ancient history, to get rooted
in our own culture and derive the strength to progress. As you all remember, our Honorable Prime Minister has always been saying that we are left far behind, but India is today going to become the third largest economy, and soon we won't be surprised in the years to come, India will be number one. Though there are obstacles on the way, but we must take pride in our ancient history, and whatever may be the obstacles, if we are all together, we can really become the number one country in the world. With these words, I am very proud that all of you, if you want, we can create a new beginning, and I am happy that from the portals of the Indian Museum, this is starting today. I am grateful to all the Swamijis who have come here and who so beautifully explained how we had a history of discrimination, of atyachar, whether it was in Kreta Yuga or in all the 4 yugas. There were instances, I was very moved by the instance which he gave in Kali Yuga itself, where Jagannath Mahaprabhu was put inside, was hidden from the public view for many years. And in the near Chilika Lake, he was sort of hidden, and it was subsequently that he had to be re-established. And this is an example what happened in Kali Yuga. So I do not want to say much. I am just an ordinary person like anybody else, but I am very proud that I am today being invited to be present. So far as the administration is concerned, so far as the governor house is concerned, Lok Bhavan, we will extend all our help to make this Triveni Kumbh a great success. And this is what I can assure you on behalf of our Honorable Governor, who is taking keen interest in the spread of our ancient culture in a more beautiful way. With these words, I thank every one of you. Jai Hind, Jai Bengal. অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলার মহামহিম রাজ্যপালের উদ্যোগে পুনর্জাগরিত বাংলার নানা অধ্যায়কে রাজভবন আজকের লোকভবনে তুলে ধরা হয়েছে অত্যন্ত মর্যাদার সঙ্গে। আমাদের বিশ্বাস ত্রিবেণী কুম্ভের এই পুনর্জাগরণেও লোকভবনকে আমরা পাশে পাব। আজ সম্মানীয় সিএস ডক্টর পটনায়কজির কাছে আমাদের এই বিনম্র নিবেদন রইল। উপস্থিত আছেন বিশিষ্ট বাগ্মী ডক্টর শতরূপা, তিনি এই জাদুঘরের অতি সদস্যও বটে। আমি অনুরোধ করব তাকে কিছু কথা আছে। অসংখ্য ধন্যবাদ। কবিতা বারবার বলছেন আমি বাগ্মী, কিন্তু একটু আগে পূজ্যপদ নির্গুণানন্দ মহারাজ এত সুন্দরভাবে বললেন, বাকি যোগী কালকানন্দ সরস্বতী হিন্দিতে বললেন, কিন্তু সেই আবেগ, সেই জ্ঞান তেজসানন্দ গিরি মহারাজ আছেন, পূজ্যপদ আচার্য সঞ্জয় শাস্ত্রী, যার সঙ্গে আমার অসংখ্যবার টেলিভিশনেও বসা হয়েছে। উপস্থিত আছেন ডক্টর শোভনা কুমার পটনায়কজি, লোকভবনে উনি আছেন, এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল এইখানে ইন্ডিয়ান মিউজিয়ামে। উপস্থিত আছেন আমার ভাতৃসম ডক্টর সায়ন ভট্টাচার্য, মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর, এবং আমার কনিষ্ঠতম মানে আমার বোনের মতন মৌমিতা, আমি রামায়ণ মৌমিতা বলি ওকে, রাকেশ দাস, ডক্টর রাকেশ দাস। সকলকে নমস্কার। এমন একটা দৈবিক সম্পর্ক আমার হলো, যিনি প্রধান বক্তা আজকে বলেন ডক্টর কাঞ্চন ব্যানার্জি। আমি জানি না কোন সূত্রে, কোন ইউনিভার্স এখানে বোধহয় আমাকে পরিচয় করে দিলেন কাঞ্চন দার সঙ্গে। অফকোর্স সায়ন সেটা যোগসূত্র হয়েছিলেন, কিন্তু আমি ধন্য, তার কারণ এমন একটা মঞ্চে আজকে আমাকে ডাকা হয়েছে, যেখানে আমার খালি এই এতজন গৈরিক বসনে আপনারা আছেন, আমার খালি
সেই শিকাগোর কংগ্রেস অফ রিলিজিয়ন্সের অত বছর আগে, 100 বছর আগে, 100 বেশি বছর আগে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ উনি বলেছিলেন যে আরো 100 বছর লাগবে হিন্দু জাগরণ হতে। সেই জাগরণ আজ আমরা দেখছি, আমরা সেই জাগরণের সাক্ষী। আমি ধন্য সেই জাগরণের মধ্যে কিছুটা অংশ করতে পেরে। আরেকটা কথা না বললেই নয়, স্বামীজি বলেছেন, পরে পূর্ববর্তী বক্তারা দুজনেই বলেছেন যে গৈরিক বসনধারী, গৈরিক মননকারী যারা আমাদের মনে, যাদের গৈরিক আছে, আমরা কাজ করি কিন্তু আমাদের ধর্মটাই আমাদের অস্তিত্ব। আমার যেমন ব্যক্তিগতভাবে 200 বছরের পুরনো পুজো হয় বাড়িতে, আমার অস্তিত্ব মা দুর্গা ছাড়া কোথাও কোনো অস্তিত্ব নেই। আমাদের মনে আঘাত দেয় যারা, আমাদের জীবনযাপনে আঘাত দেয় যারা, বিভিন্ন যুগে যুগে হিরণ্যকশিপুর কথা উঠলো, কংসের কথা উঠলো, কংসকাও মামা ছিল, এখন আমরা এই যুগে কাউর পিসিকে দেখতে পাই একই ধরনের অত্যাচার করে যাচ্ছেন। সেই পিসিকে বদলান, হয়তো আমাদের ধর্ম বাঁচানো যাবে না। আমি আজকে রাজনীতি টানতে চাইছি না, কিন্তু প্রত্যেকেই বলেছেন যে আমাদের ধর্ম অবলম্বন করবার জন্য শাসক আমাদের সহায় হওয়া খুব দরকার। শাসক পাল্টান, এবার সময় হয়ে গেছে। নরেন্দ্র দামোদর দাস মোদী, যাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্তের হয়তো আবার ওরা অবতার হচ্ছে, অবতাররা প্রথমে নরেন্দ্রনাথ দত্তের আরেক অবতার নরেন্দ্রনাথ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে কৈরিক হৃদয়, যে হৃদয় বারবার ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রী এখানকার, যেভাবে উনি এসে বাম লাগিয়ে যান, তারই কোনো উত্তরসূরিকে এখানে আপনারা এই পরিবর্তনটা আপনারা এবার করুন। আমি আর এইটুকুই বলে আমি চাই না এরপরে কি প্রোগ্রাম হবে। অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে আসুন, হিন্দু জাগরণের আরেকটা পদক্ষেপ আমরা করি। কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে, লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আমি ছিলাম সেদিন। আমি দেখেছি কিভাবে হিন্দু জাগরণ হয়েছে, গায়ে কাঁটা দেওয়া মতন ওখানে ময়দানের মধ্যে এমন একটা ইলেকট্রিক অ্যাটমসফিয়ার ছিল। সত্যি আমার গর্ব হয়েছিল যে प्यार से बोलो हम हिंदू हैं, गर्व से बोलो हम हिंदू हैं। এটা সত্যি সত্যি বলবার এবার সময় হয়েছে। আমি গর্বিত, আমি হিন্দু নারী, এবং কোনোভাবে যদি কাঞ্চনদা এবং আপনাদের সবার সঙ্গে আমি একটুও যদি আপনাদের উপকারে আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। ভারত মাতা কি জয়। আমাদের অন্যতম উপদেষ্টা ডক্টর সায়ন ভট্টাচার্য, যিনি আজকের এই অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করবার জন্য সমস্ত কিছুই তারই ভাবনায় হয়েছে। আগামী কুম্ভ যা আজকে কিছুক্ষণ আগে ঘোষণা হলো, তার রূপরেখা কি হবে, তার সমস্ত কিছুই তিনি বারবার আমাদের কাছে জানতে চান এবং পথ নির্দেশ করেন। আজকে সময় সংক্ষিপ্ত, তবুও আমি ডক্টর ভট্টাচার্যকে আহ্বান করব আজ আপনাদের সামনে তার নিবেদন রাখা। আপনাদের সকলকে নমস্কার। পূজ্যপাদ নির্গুণানন্দ মহারাজ, সেক্রেটারি প্রেম মন্দির আশ্রম, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, স্বামী তেজস্বানন্দগিরি মহারাজ, মহামন্ডলেশ্বর, ধোলাগিরি আশ্রম, योगी कालिकानंद सरस्वती, आनंद आखड़ा, वाइस प्रेसिडेंट, त्रिवेणी कुंभ परिचालना समिति, पूज्यपाद आचार्य संजय शास्त्री, संपर्क प्रमुख, दक्षिण बंग,
Hindu Jagaran Mancha, Honorable dignitaries, Dr. S.K. Patnaik sir, Chief of Staff, to the Honorable Governor of West Bengal, Dr. Shatarupa, Honorable Member, Board of Trustees, Indian Museum, Kolkata, Sri Kanchan Banerjee, researcher and eminent writer, Srimati Momita Chakraborty, researcher and social activist, filmmaker, Dr. Rakesh Das, assistant professor, Department of Sanskrit and Philosophy. Esteemed guests, dignitaries, scholars, dear friends, ladies and gentlemen. It is both privilege and profound honor to address this August gathering at Mungio Shakti Sangam, held at the historic Indian Museum, Kolkata, an institution with more than 200-year legacy that stands at the confluence of history, culture, and living tradition. This year's theme, Shakti, Bhakti, and Prakriti, resonates deeply with the civilizational spirit of India. These are not abstract ideals, but dynamic forces that have shaped our worldview for millennia. Shakti embodies cosmic and creative energy. Bhakti reflects the human soul, intimate dialogues with the divine, and Prakriti reminds us of our sacred bond with nature. Together, they define the Sanatani vision of harmony, the harmony between the divine, the human, and the environment. In this sacred context, Triveni Shaktogram emerges not merely as a geographical location, but as a powerful civilizational symbol of a harmony and resilience. Our literary and textual tradition bear eloquent testimony of its sanctity. Raghunandan, in his Prayashchitta Tattva, inscribed Triveni's purifying power, while Vrindavan Das, in the Chaitanya Bhagavata, illuminated its spiritual aura by describing gathering of mentors and seekers drawn to its divine presence. Reference to Mangal Kavya, Vaishnava, and Sukta tradition further affirm that this sacred landscape was once flourishing center of Sanskrit learning, ritual observance, and spiritual pursuit. For centuries, Triveni functioned as a vital pilgrimage center, hosting the sacred Kumbh Mela annually from around 8th century CE until 13th century CE, placing it alongside with Prayagraj, Haridwar, Ujjain, and Nasik in India's sacred Kumbh network. The discontinuation of the Kumbh tradition of Triveni following political disturbance in the late 13th century marked a cultural dislocation. The revival of Triveni Kumbh Mela in 2021 by Triveni Kumbh Porichalona Samiti, led by Dr. Kanchan Banerjee, stands as a powerful testament to this resilience and acts of cultural reclamation and spiritual renewal, vividly reflecting the spirit of Shakti, Bhakti, and Prakriti. It is encouraging to recall that this revival received national recognition when the Honorable Prime Minister of India, Sri Narendra Modi ji, highlighted the Triveni Kumbh Mahotsav during the 98th episode of the Man Ki Baat. Today, the revived Kumbh at Triveni once again resonates with Shakti through sacred rituals, Bhakti through Ganga Aarti, Rudra Abhishek, and Yajna, and Prakriti through worship for the riverine landscape that sustain both life and spirituality. As an institution, the Indian Museum, the oldest and the largest museum in South Asia and beyond, bears a responsibility that extends far beyond the
preservation of object. We see ourselves as a custodian of cultural landscape, living tradition, and a knowledge system that bind communities to their past. In this spirit, the story of Triveni calls for a deeper engagement. The Indian Museum, under the profound leadership of the Honorable Governor of West Bengal, Dr. C.V. Anand Bose, is proud to be associated with this great initiative for the revival of Sanatana tradition and Kumbh Mela. The rebirth of Triveni Kumbh Mela stands as a glowing reminder that India's sacred traditions are not relics of the past, but guiding lights for the future, capable of fostering unity, ecological sensitivity, and spiritual depth. On this auspicious occasion of Bangio Shakti Sangam, I extend my deepest appreciation to the spiritual leaders, organizers, scholars, devotees, whose dedication has restored this sacred legacy. May our collective efforts continue to honor, study, and safeguard such living tradition for generations to come. May Shakti empower us, Bhakti guide us, and Prakriti sustain us. Thank you. Jai Hind, Vande Mataram. ডক্টর ভট্টাচার্য বললেন শক্তি, ভক্তি এবং প্রকৃতির মিলনস্থল ত্রিবেণী। আপনাদের মনে কৌতূহল থাকতে পারে, ঠিক আছে 700 বছর মানে অনেকগুলো পুরুষ, অন্তত 8-9টি পুরুষ তো বটেই, তার বেশিও আমাদের স্মৃতিতে নেই। কিন্তু ইতিহাসবিদরা লেখেননি, কিন্তু কেউ কি লেখেননি সবটাই মহাভারতের মনোপর্বে আছে না। এই বিষয়েও আমাদের গবেষকরা বলছেন রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্ব, মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শৈব সাহিত্যে অসংখ্যবার ত্রিবেণীর এই পুণ্য স্নানের কথা আছে। এই যে শক্তি, ভক্তি এবং প্রকৃতির মিলনস্থল, এটি এক অদ্ভুত বাংলার ধারণা। শক্তি কেন্দ্র কি, এই শক্তি কার শক্তি, এই বিষয় নিয়ে ছোট ছোট কিছু আলোচনা। আজকে আমরা অনেকটা সময় পার হয়ে গিয়েছি, হয়তো আরো বিস্তারিত ভাবে এর ব্যাখ্যা করতে পারলে আমাদের সবার ভালো লাগতো। তবু ডক্টর রাকেশ দাস এখানে উপস্থিত আছেন। রামকৃষ্ণ মিশন পরিচালিত যে বিশ্ববিদ্যালয়, তিনি তার দর্শন এবং সংস্কৃত ভাষার প্রধান আচার্য। আমি এই পর্বে ডক্টর দাসকে অনুরোধ করব তার বক্তব্য রাখবার জন্য। ডক্টর সঞ্জয় শাস্ত্রী আছেন এবং আমাদের ভগিনী মৌমিতা আছেন। আমি ডক্টর দাসকে বেশ सामे वाग्देवता सन्निवसति वदने सर्वदा सुप्रसन्ना इंद्रादिदेशवृन्दवन्दिते करुणामयी तारे ताराधिनाथस्य त्राहि मां शरणागतम् शारदा शारदाम्भोज वदना वदनाम्बुजे सर्वदा सर्वदास्माकं सन्निधिं सन्निधिं क्रियात्। मंचासीन पूज्यपाद स्वामी निर्गुणानंद जी महाराज, श्रद्धास्पद
কালকানন্দ মহারাজ, সঞ্জয় শাস্ত্রীজি, মাননীয় মৌমিতা চক্রবর্তী মহাশয়া, সম্মুখে উপবিষ্ট পূজনীয় সন্ন্যাসী বৃন্দ এবং গুরুজন, বাংলার শক্তি সঙ্গম এবং শক্তি জাগরণের বিষয়টি নর্মালি ইতিপূর্বে বক্তাদের বক্তব্য উঠে এসেছে এবং মহারাজ তার বক্তব্যের শুরুতে বলেছেন যে ইতিহাসের বিকৃতির কথা। আমি খুব সংক্ষেপে দু একটি বিষয় সবই শ্রদ্ধাবন্ধের সামনে উপস্থাপন করব, তাদের ভাবনার উদ্বেগ করানোর জন্য। আমরা যখন বাংলা বা ভারতবর্ষের ইতিহাস নিয়ে আলোচনা করি তার থেকে ভালো আমাদের পিতামাতারা যে ইতিহাস করেছেন, আমরা যে ইতিহাস করেছি, এবং বর্তমানে আমাদের যারা সন্তান সন্ততি বৃন্দ তারা যে ইতিহাস পড়ছে, সেই ইতিহাসের সার মর্ম যদি দুটি তিনটি বাক্যে বলতে হয় তাহলে এটা দাঁড়ায় যে আমাদের ইতিহাসে নারীরা মহিলারা চিরকাল লাঞ্ছিত, এবং যতদিন পর্যন্ত না ভারতবর্ষে ব্রিটিশ শাসকের সহায়তায় কয়েকজন সমাজ সংস্কারক কিছু আইন প্রণয়ন করেছেন, ততদিন পর্যন্ত আমাদের যে সমাজ হিন্দু সংস্কৃতিকে মেনে চলত, সেই সমাজ বর্বরচিত ভাবে নারীদের উপরে অত্যাচার করেছে এবং কতগুলো খুব বাছা বাছা শব্দ প্রয়োগ করা হয়, ব্রাহ্মণ্যবাদী পিতৃতান্ত্রিক সমাজ। এবং এই জায়গা থেকে যখন আমরা বেরিয়ে আসতে চাইছি, তখন আমাদের সামনে যে আদর্শ রাখা হয় সেখানে আমরা খুব স্পষ্টভাবে দুটো মত দেখতে পাই। একটা মত আরবের মরুভূমি থেকে উদ্ভূত, আর একটা মত ইউরোপ থেকে উদ্ভূত। তারা আমাদের সামনে একটা নতুন নেগেটিভ, একটা নতুন বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করে যে আমরা সমাজকে এই শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা নতুন সমাজ ব্যবস্থার প্রবর্তন করতে চাই। এইটা মোটামুটি আমরা যে ইতিহাস পড়ে এসেছি, আমাদের পূর্বপুরুষরা, মানে আমাদের পূর্বপুরুষ বলতে আমাদের বাবা মায়েরা যেটা পড়েছে এবং আমাদের সন্তান সন্ততিরাও এই একই ইতিহাস পড়ে আসছে। এখন এর সামনে আমি কতগুলি তথ্য রাখছি, যার উপরে সকলকে একটু ভাবনা চিন্তা করার অনুরোধ করব। এই যে দুইটি মতাদর্শ খুব স্পষ্ট ভাষায় যে বাম ইসলামিক একটা ইকোসিস্টেম, তারা আমাদের সামনে যে আদর্শ উপস্থাপন করলো, সেই আদর্শে আমরা কি কি পেলাম। আমি কয়েকটি নাম বলি। পূর্ণিমা মন্ডল, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, বাংলাদেশের একটি 13 বছরের মেয়ে।
সেই মেয়েটি ঘরের মধ্যে বন্দী, তার ঘরের বাইরে কতগুলি নরপিশাচ দাঁড়িয়ে আছে। সেই মেয়েটির মা সেই নরপিশাচদেরকে বলছেন, তোমরা এক এক করে এসো, মেয়েটি বড্ড ছোট, আমার মেয়ে খুব ছোট। আমরা আমাদের রাজ্যে যখন এই তথাকথিত সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সময় আমরা কতগুলি দৃষ্টান্ত পেলাম। তার মধ্যে অনিতা দেওয়ান রয়েছে, তার মধ্যে বিজন সেতুর সেই নাম না জানা সন্ন্যাসিনীরা রয়েছে, যাদেরকে বিয়ের বেলায় বিয়ের আলোয় প্রকাশ্য রাস্তায় জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এবং তারপর থেকে আমরা দেখছি এক এক করে আরজি কর এবং কসবা ল কলেজের মতো ঘটনা। আর এর বিপরীতে আমরা যে ইতিহাস শিখেছি, যে আমাদের প্রাচীন সংস্কৃতিকে, হিন্দু সংস্কৃতিকে যারা মেনে চলতেন, যারা মহিলাদের উপরে নিপীড়ন করেছেন, তাদের সময়ে আমরা যে চিত্র দেখতে পাই, আমরা যদি রামায়ণ পড়ি, দুর্ভাগ্যবশত ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বর্তমান যে অবস্থা দীর্ঘদিন ধরে, আমরা এখন চাইলেও মূল রামায়ণ তার যে ভাষায় রচিত হয়েছিল বাল্মীকি, সেটি পড়ার মতো সামর্থ্য রাখি না, কারণ আমরা সংস্কৃত ভাষা শিখি না। রামায়ণের মধ্যে বাল্মীকি লিখছেন, কাব্যম রামায়ণম কৃষ্ণম, এই সম্পূর্ণ রামায়ণ কাব্য আমি রচনা করছি। সেই রামায়ণ কাব্যে তিনি বিষয় বর্ণনা করছেন, কাব্যম রামায়ণম কৃষ্ণম সীতায়াস চরিতম মহৎ। এই রামায়ণ কাব্য হচ্ছে সীতার মহৎ চরিত্রের বর্ণনা। আমরা যে সময়ের কথা বলছি, যে সময়ে শক্তির ফলে অত্যাচারের কথা আমরা আমাদের ইতিহাস বলতে করেছি, এই পূর্ণিমা মণ্ডল, অনিতা দেওয়ানদের বিপরীতে দাঁড়িয়ে আমরা সেখানে তাদেরকে পাই। আমরা সেখানে পাই রাজলক্ষ্মী রায়কে, আমরা সেখানে পাই এই ত্রিবেণী, হুগলির ত্রিবেণী সংগ্রামের রানী ভূষুদের ভবশঙ্করীকে, আমরা পাই রানী ভবানীকে, আমরা পাই মা সারদা দেবীকে, আমরা পাই নিবেদিতাকে। অর্থাৎ এই আসল ঘটনাটাকে, ইতিহাসের বিকৃতি এটাই যে আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণ বিপরীত ভাবে আমাদের সামনে উপস্থাপন করে আমাদের ইতিহাস এবং আমাদের যে আত্মপরিচয় সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তার ফলে যেটা হয়েছে, আমাদের এই সংস্কৃতি, আমাদের এই সভ্যতা হচ্ছে শক্তি কেন্দ্রিক সভ্যতা এবং সংস্কৃতি। আমরা যদি বাংলা বৈষ্ণবদের পীঠস্থান, আমরা যদি শ্রীকৃষ্ণকে সামনে রাখি, তাহলে সবসময় আমরা বলি তিনি ত্রিশক্তি সমন্বিত, সন্ধানী, সম্বিতি, সম্বিত এবং নাগিনী শক্তি সমন্বিত। আমরা আজ মা কালীর বিভিন্ন রূপ দেখেছি, তিনি শক্তির রূপ। শ্রী শ্রী চণ্ডীতে তার যে বর্ণনা পাচ্ছি আমরা, সেখানে বলা হচ্ছে তিনি তিন শক্তির মূর্ত প্রতীক, কে কে? কালী, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। এই যারা তথাকথিত ভাবে অদ্বৈত সাধনা করেন, তারা অদ্বৈত পরম তত্ত্বের তিনটি শক্তির কথা স্বীকার করছেন: জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। অর্থাৎ আমাদের এই সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে এই শক্তি এবং শক্তির তিন প্রকার ভেদ, এটা বিভিন্ন সম্প্রদায়ে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। এই সংস্কৃতি এবং সভ্যতাকে ভুলে যাওয়ার ফল আমাদের যেটা হয়েছে, এই বাংলা, যে বাংলা শক্তির পীঠস্থান, যে বাংলায় আমরা সর্বাধিক সংখ্যায়, সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক সংখ্যায় শক্তি পীঠ দেখছি, সেই বাংলায় আজ মহালক্ষ্মী আরাধনা হয় সরকারি ভিক্ষা
লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে স্কুল কলেজে ছাত্ররা ভর্তি হয় না, পড়াশোনা করতে আসে না, এবং বিদ্যালয় মহাবিদ্যালয়ে শিক্ষকতা এবং অধ্যাপনা দুর্নীতির মাধ্যমে সম্পাদিত হয়, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা ধীরে 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 একটা অধঃপাতিত জাতিতে পরিণত হচ্ছে। এইখান থেকে শক্তির জাগরণের প্রয়োজনীয়তা এসে উপস্থিত হয়, এবং ত্রিবেণী এই জন্যই সর্বদা খুব প্রাসঙ্গিক, কারণ এই তিন শক্তির মিলন ভূমি রূপে সর্বদা ত্রিবেণী প্রতিষ্ঠিত, যেখানেই তিনটি নদীর সংগ্রাম ঘটেছে। আমাদের এখানেও আমরা যে গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে পেয়েছি, গঙ্গা ভগীরথের তপপ্রভাবে, ভগীরথ এবং তার পূর্বপুরুষদের তপপ্রভাবে যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি তপশক্তির প্রভাব। যমুনা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় এবং বীরত্বরঞ্জক জীবনের স্মরণ ঘটায়, সেই কর্মশক্তি, ক্রিয়াশক্তির প্রতি, এবং সরস্বতী জ্ঞানের প্রতি আমরা এই ত্রিবেণীকে স্মরণ করে ত্রিবেণী কুম্ভের মাধ্যমে নতুন করে এই তপস্যা, এই ক্রিয়া এবং এই জ্ঞান শক্তিকে সামনে রেখে নতুন বাংলার দিকে যদি সংক্রামিত হতে না পারি, যদি এগিয়ে যেতে না পারি, তাহলে আগামী দিনে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা এদের কথা বলার মতো লোক বাংলায় বোধহয় আর থাকবে না। সেজন্য এই ত্রিবেণীকে কেন্দ্র করে নতুন তপস্যায়, নতুন কর্মশক্তিতে, নতুন জ্ঞানের আলোকে, যে জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই পুরনো জ্ঞানকে নতুন করে ফিরিয়ে এনে তার আলোকে আমাদের জেগে ওঠার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। এখানে এত গৌরবের সঙ্গে বলার অবকাশ দেওয়ার জন্য আমি উদ্যোক্তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর একটি শব্দ বলে সময়কে নষ্ট করব না। আমি ডক্টর আচার্য সঞ্জয় শাস্ত্রীকে আহ্বান করছি এই পর্বে তিনি তার বক্তব্য পেশ করতেন। আচার্য সঞ্জয় শাস্ত্রী। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादं न गति कुतयति ध्रुवं स्तुवं तस्य यशक्ति संघं वन्दे गुरुश्री चरणारविन्दं नाहं जाने तव महिमानं नाहि कृपामयि मामज्ञानं तव चिन्मातस्रोतस्नात উপস্থিত বৈদিক বসন্ত বিহিত সন্ন্যাসী, যাদের নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা জ্বালাইছে দিব্য হোম হুতাসন, উপস্থিত বেলুড়মঠ বিবেকানন্দ ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর রাকেশ দাস মহোদয়, রিষা প্রেম মন্দিরের অধ্যক্ষ, সনাতন সংস্কৃতি সংসদের প্রাণপুরুষ পূজ্যপাদ স্বামী নির্গুণানন্দজি মহারাজ, বিদগ্ধ শক্তি মন্ডলী, সকলকে গোস্বামী তুলসীদাসজির ভাষায় বলব, সীতারামময় জগ জানি সবহু করহু প্রণাম করি জোর পানি। প্রত্যেককে দাস নতশিরে ভূয়সী ভূয়সী প্রণাম জানায়।
পৃথিবী কুম্ভের যে প্রসঙ্গ আজ উঠে এসেছে এবং আমাদের সংস্কৃতির অবক্ষয় নিয়ে যে চিন্তা ব্যক্ত করেছেন বিদগ্ধ জনেরা, স্বভাবতই সার্বিক জনমানসের তা অত্যন্ত চিন্তার বিষয়। এই সংস্কৃতির অবক্ষয় জন্ম নিয়েছে আমার আপনার অকারণ নিশ্চিন্ততা আর ইতিহাস বিমুখতার কারণে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য যুব সিংহ স্বামী প্রণবানন্দজি বলছেন, হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্নীতি। কেন? আমরা এত বেশি আত্মবিস্মৃততা, এত বেশি পরানুকরণ, এত বেশি ইতিহাস বিমুখতা নিয়ে চলি, আর এই অকারণ নিশ্চিন্ততার গর্ভে জন্ম নিয়েছে এই দুরাচারীদের অরাজক শাসনতন্ত্র। আমরা যারা নিজেদেরকে সনাতনী বলি, যাদের ধমনীতে আজও আর্য ঋষিগণের সেই রক্ত প্রবাহিত, আজও যারা পিতৃপক্ষের অন্তিম দিনে নদী তটে উদ্বাহু হয়ে এক গম্বুজ জল দিয়ে সারা বিশ্বের তৃপ্তি সাধন কামনা করি, আমরা কখনো বিশ্বের ইতিহাসে কাউকে হিরেন বা কাফের বলে দাগিয়ে দিইনি। আমরা বলেছি যে সনাতন ধর্মের মূল ভাবনার বিরোধিতা করেছে তাকেও আমরা ঋষি জ্ঞানে প্রণাম করেছি। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে কম্বকণ্ঠে বলছেন, আমি সেই ভারত হইতে আসিয়াছি যে ভারতবর্ষ আবাহমান কাল ধরে সারা বিশ্বের সমস্ত মত পন্থা ধর্মের বিতাড়িত জাতিগোষ্ঠীকে তার বিরাট কোলে স্থান দিয়েছেন। আমি সেই ভারতের গৈরিক বসন পরিহিত সন্ন্যাসী। কাজী নজরুল লিখছেন, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। শুধু বিদেশিরা ভুল বুঝিয়েছে এরকমটা নয়, একজন জাতির বাবা তিনি দেশভাগের সম্ভাবনা যখন আসন্ন, তখন ওপার বাংলার মানুষগুলোকে আশ্বস্ত করেছিলেন, দেশ ভাগ যদি সত্যি হয় আমার মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হলো। কত বড় প্রপঞ্চনা! সাধারণ মানুষগুলো ভাবলেন এত বড় মাপের মানুষ আশ্বস্ত করছেন, তিনি ভুল বলতে পারেন না। জাতির কাকা তিনি বলেছিলেন, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, এটা হাস্যস্পদ কথা। কিন্তু আমরা দেখলাম যারা সেই দুর্ভাগা মানুষগুলো, যারা রাতে শুধু অখণ্ড বঙ্গদেশে রবীন্দ্রনাথের সোনার বাংলায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো কেউ পূর্ব পাকিস্তানে, কেউ বা পশ্চিমবঙ্গে। জাতির বাবা এবং কাকা একটা সাম দেওয়া ধারালো ছুরি পেছন থেকে আমাদের জাতির বুকে বসিয়ে দিলেন। তাহলে আমরা ইতিহাসের পাতা থেকে শিখলাম না, ধর্মশাস্ত্রের শিক্ষাও নিলাম না, যার জন্য আমাদের দুর্গতির মূলে আমাদের দুর্মতি। যদি পশ্চিমবঙ্গকে প্রশ্ন করা হয় তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দিক চক্রবালের অন্তরাল থেকে উত্তর আসবে, আমি ভারত পাকিস্তানের দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভাগ হওয়ার গর্ভে আমার জন্ম। আজ উঠছিল বাংলার কুম্ভের কথা। সত্যি তো হাজার বছরের বেশি পরম্পরা যে কুম্ভের অবগাহন, সেই কুম্ভের অবগাহনের কথা শুধুমাত্র তিনটে নদীর সমাহার নয়,
যোগশাস্ত্রে ঋষিগণ বলছেন, পরবর্তীতে বৈষ্ণব পদকর্তারা লিখছেন, যাহিনী পশ্চিমে বলিবি দক্ষিণে দাঁড়াবি পূরব মুখে, যাহিনী পশ্চিমে বলিবি দক্ষিণে দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাম, সাপের মুখেতে ঢেকের নাচাবি তবে সে রসিকরাম। যে যেন চতুর সুমের শিখর সুতায় গাঁথিতে পারে, মাকুরের জালে মাতঙ্গ বাঁধে সে রস মিলায় তালে। সেই সে রস হয় নিগুড় ধন্য, ব্রজবিনা না জানে অন্য। দুই সে রসিক হইলে জানে, যতনে সে ধন সাধনে আনে। লাবণ্যামৃত তারণ্যামৃত কারণ্যামৃত, তুহার কুম্ভে করিতে হইবে স্নান। প্রথম দুয়ারে আসব স্থিতি, দ্বিতীয় দুয়ারে মদের বসতি, তৃতীয় দুয়ারে কন্দর্প রয়। এদিন জানিয়া চণ্ডীদাস ভজনেতে কয়। বৈষ্ণবীয় পদকর্তারা সাধারণ গ্রাম্য প্রবাদের মধ্যে দিয়ে মানুষের দেহের লাবণ্যামৃত কারণ্যামৃত রস সেই ধারায় স্নান করার কথা বলছেন। প্রতীকী ভাবে সেই প্রতীকী কুম্ভের জাজ্বল্যমান বাস্তবায়ন আমাদের ত্রিবেণী কুম্ভ এবং ভারতবর্ষের যেখানে যেখানে কুম্ভ অনুষ্ঠিত হয় সেই ত্রিধারায় স্নান করার কথা বলছেন আবাহমান কাল ধরে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা কখনো কাউকে ভগবাদের দিকে ঠেলে দেয়নি। আমরা চিরকাল বলেছি ত্যাগচ্ছন্তি অনন্তরম। আমরা কাউকে কোনোদিন বলিনি ধর্মের জন্য যদি তুমি প্রাণ দাও ৭২টা সুন্দরী রমণী পাবে। আমরা চিরকাল বলেছি হতবা প্রাপ্সি স্বর্গম জিত্বা বা ভোক্সীমহিম। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে ভারতবর্ষের আবাহমান কালের ঋষি পরম্পরার প্রবাহিত কুম্ভের ধারা। এই বলে আজকে যারা এই সভাকক্ষে আছেন প্রত্যেকে 14টা বছর রামচন্দ্রের বনবাস ছিল। 14 বছরের রামচন্দ্রের বনবাসের অন্তিম চারণ, বনের জীবন শেষ, মর্যাদা পুরুষোত্তম ভগবান তার স্বমহিমায় যেন অভিষিক্ত হয় এবং এই দুরাচারী তারকা মারিচ রাক্ষসদের যেন আমরা পবিত্র কুম্ভের জলে বিসর্জন করতে পারি। এই প্রার্থনা নিয়ে, এই দৃঢ় সংকল্প নিয়ে আজকে হোক আমাদের এই কুম্ভ প্রস্তুতি সভার সার্থকতা। সবাই ভালো থাকবেন, নমস্কার। শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এত মহৎ জ্ঞানী গুণী মানুষের মাঝে আমাকে বলতে ডাকা হয়েছে, আমি তার জন্য অত্যন্ত আপ্লুত এবং কৃতজ্ঞ। এবার প্রথমেই বলে দিই, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান শক্তি খুবই সীমিত, কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা, আধ্যাত্মিকতার প্রতি আমার অমুক টান এবং আমার সীমিত কিছু অভিজ্ঞতার জায়গা থেকে আজ আমি কিছু কথা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমাকে অনুগ্রহ করে আপনারা মার্জনা করে দেবেন। এবার বলি, আমাদের এই ভারতবর্ষ ঠিক যতটা নেতাজি সুভাষচন্দ্র বোসের, ততটাই রামকৃষ্ণ পরমহংসদেবের, ততটাই স্বামী বিবেকানন্দের, ততটাই ঋষি অরবিন্দের এবং ততটাই আমার এবং আপনার, কি তাই নয় কি? এবার আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে হিন্দুত্ব টিকিয়ে থাকার যে লড়াই চলছে, মানে আমাদের হিন্দু ধর্ম টিকিয়ে রাখার যে লড়াই চলছে, সেখানে দাঁড়িয়ে আমি সবাইকে একটু মনে করিয়ে দিতে চাইবো যে আমাদের এই ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র একটা সভ্যতার নাম নয়, শুধু একটা ভূখণ্ড নয়, এটা একটা বৃহত্তর সভ্যতা। এই ভারতবর্ষের সবার আগে বলেছিল সর্বধর্ম সমন্বয়ের কথা। আমার আপনার এই ভারতবর্ষের একমাত্র দেশ যে বলে বসুধৈব কুটুম্বকম, মানে দ্য হোল ওয়ার্ল্ড, দ্য হোল নেশন, দ্য হোল প্ল্যানেট ইজ আওয়ার ফ্যামিলি। এই পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে কিন্তু বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের মতো মহাগ্রন্থ, মহাকাব্য রচনা করা হয়েছিল এবং এখানেই দাঁড়িয়ে মানুষ
প্রথম প্রশ্ন করে, who am I? Why have I come to this materialistic world? মানুষ জানতে চায় জীবনের দর্শন কি, ঈশ্বর কোথায় গেলে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। আর সেই ভারতীয় সভ্যতার মেরুদণ্ড হলো আমাদের সনাতনী হিন্দু ধর্ম, যার হৃদয় রয়েছে শক্তি, মানে মা শক্তি এবং শক্তিপীঠ। এই দক্ষ যজ্ঞ, সতীর আত্মাহুতি, শিবের তাণ্ডব, তারপর বিষ্ণু চক্র, এগুলো আমরা ছোটবেলা থেকে কম বেশি সবই পড়েছি, তাই তো? কিন্তু আমরা কি জানি যে যেদিন মা সতীর দেহের 51টি অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পতিত হয়েছিল, সেদিন কিন্তু শুধুমাত্র আমাদের ভারতীয় সংস্কৃতির একটা ছোট মানচিত্র তৈরি হয়নি। সেই দিন কিন্তু সেই দিন থেকে শুরু করে ধীরে ধীরে একটা সভ্যতা, একটা শিক্ষা, একটা গোটা সংস্কৃতি গড়ে উঠলো। এবার আচ্ছা, আজকের যুগে আমি যদি প্রশ্ন করি, আজকের যুগে আমরা শক্তি বলতে ঠিক কি বুঝি বলুন তো? পেশি, টাকা, ক্ষমতা, নাকি শুধুমাত্র প্রযুক্তি? আমি বলবো শক্তি মানে কিন্তু মনোবল। মা সতীর দেহে প্রতিটি অঙ্গ যেখানে যেখানে পতিত হয়েছে, সেই জায়গাগুলো তো শুধুমাত্র একটা ভৌগোলিক স্থান নয়, সেটা তো একটা মানসিক এবং আধ্যাত্মিক শক্তি কেন্দ্র। এই ধারণাটা বা শাক্ত দর্শনে ভীষণভাবে স্পষ্ট, যেখানে পরিষ্কার বলা আছে যে শক্তি ছাড়া শিব সব। কাজে এই যে কনসিয়াসনেস, চেতনা, এটা তো শক্তি ছাড়া নিষ্ক্রিয়, তাই না? আর এই দর্শনটাই কিন্তু শক্তিপীঠের মূল শিক্ষা বা মূল যেটা শক্তিপীঠ বলতে চাইছে। এবার আজকের যুব সমাজে দাঁড়িয়ে তারা যখন ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসবের মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের মধ্যে মানে যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে শক্তিপীঠের এই যে রেজিলিয়েন্স ফিলোসফি, এটা তো যথেষ্টই ভ্যালিড এবং রিলেভেন্ট এবং ভীষণ জরুরি এই জিনিসগুলো অনুধাবন করা। এবার বলি, আপনারা কি জানেন যে আমাদের শক্তিপীঠ আমাদের সহনশীলতা শেখাচ্ছে কিভাবে? আপনারা বাংলার ইতিহাস দেখুন, দেখবেন বারবার আঘাত এসেছে, দুর্ভিক্ষ এসেছে, আক্রমণ এসেছে, শাসন বদলেছে, কিন্তু বাংলা ভেঙে পড়েনি। কারণ বলুন তো কি? কারণ হচ্ছে আমাদের বাংলা মাতৃশক্তির আরাধনায় সমৃদ্ধ হয়েছে বারংবার। ভারতের আর কোনো ধর্মীয় ধারায় নারীত্বকে কিন্তু এইভাবে কেন্দ্রে রাখা হয়নি যতটা শাক্ত ধর্মে রাখা হয়েছে। তারাপীঠের মা তারা উগ্র রূপ আমরা দেখতে পাই, কিন্তু মা আমাদের করুণাময়ী, তাই নয় কি? মা কালীকে দেখুন কি অসম্ভব বিকট ভয়ঙ্কর রূপ, কিন্তু মা আমাদের রক্ষাকারী। যার জন্য হযরত শাহজালালের সময় একজন অত্যন্ত বিখ্যাত ফার্সি পর্যটক তার ভ্রমণ গাইডে পরিষ্কার করে লিখেছেন, বেঙ্গল ইজ a land where people worship a fierce divine mother with limitless compassion। মানে এই যে মায়ের যে দ্বৈত রূপ আর কি, সেটা আমাদের কি শেখাচ্ছে? জীবনে কঠিন হতে হবে কিন্তু নিষ্ঠুর নয়, ভাঙতে হবে কিন্তু ভেঙে পড়বে না। আর সব থেকে মজার বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই ধারণাটা কিন্তু হাজার হাজার বছর আগে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে, যখন মাতৃশক্তিকে, নারী শক্তিকে অন্যান্য অনেক সভ্যতা দ্বিতীয় শ্রেণীতে রাখতো। সেই জন্য আমি মনে করি এটা শুধু ধর্ম নয়, এটা আমাদের সকলের একটা সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট হওয়া উচিত। এবং এই কথাটা আমি একা বলছি না, স্বামী বিবেকানন্দ বহু বছর আগে তার স্বদেশ মন্ত্রতে পরিষ্কার করে বলে গেছেন যে হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। উনি বলেছেন জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। এবার বলি যে আমরা যদি চোখ বন্ধ করে ভারতীয় ধারাটাকে একটু ভাবি, তাহলে আমরা কি শুধু একটা ছোট মানচিত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবো? আমার মনে হয় না। আপনি মায়ানমারে যান, দেখবেন ভারতীয় ধারা। আপনি থাইল্যান্ডে যান, আপনি দেখবেন ভারতীয় ধারা। আপনি টিবেটে যান, সেখানে দেখতে পাবেন। আপনি এভাবে কোরিয়া, জাপান সমস্ত জায়গায় দেখতে পাবেন হচ্ছে ভারতীয় সংস্কৃতির যে ছায়া। ঠিক আছে, এবার বিষয়টা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আরেকটা কথা বলি, রাশিয়াতেও কিন্তু একটা বুদ্ধিস্ট প্রভিন্স আছে, যেখানে কিন্তু বুদ্ধিস্ট হচ্ছে মেজরিটি। ঠিক আছে, এবার রামচন্দ্র যখন অযোধ্যা থেকে উনি যখন লঙ্কায় যান, মানে শ্রীলঙ্কায় যান, তখন কিন্তু উনি খুব সুন্দর করে উত্তর থেকে দক্ষিণকে বেঁধে দিলেন। তারপরেতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ উনি যখন বৃন্দাবন থেকে দ্বারকা যাচ্ছেন, তখন উনি ভীষণ সুন্দর করে কিন্তু পূর্ব থেকে পশ্চিমকে একই সূত্রে বেঁধে দিলেন। কাজেই আমাদের এই ভারতীয় বলয়টার সাথে স্থিত হতে গেলে ভারতের আত্মার সাথে আমাদের যে
অনুভব, যে মানসিক কানেকশন, সেটাকেই আমি বলবো আধ্যাত্মবোধ। মনে করুন, where science is, philosophy starts. Where philosophy is, religion starts. Where religion is, spirituality starts. And where spirituality is, the domain of God starts. আমাদের ভারতের দর্শন বলছে, যার কাছে বেশি আছে তাকে আরো বোধযুক্ত করতে হবে, তাহলে সে নিজে নিজেই সব ছেড়ে দেবে, নিজে থেকেই ছেড়ে দেবে। আর মার্কস দর্শন বলছে যে যার কাছে বেশি আছে তার কাছ থেকে লড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। আচ্ছা, একবার ভাবুন তো, এই যে লড়ে নিতে হবে ধারাটা আপনাকে ঠিক কতটা ধ্বংস করবে? ভালো করে ভাবুন, আপনাকে নিজেকে ধ্বংস করতে হবে, আর আপনি যাকে ধ্বংস করছেন, তো এই যে টোটাল বলয়টা, মানে এই বৃত্তটা আপনাকে সৃষ্টির শুরুতে যেতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হবে। ঠিক এইখান থেকেই আমাদের হিন্দুত্ব দর্শনের শুরু, বা আমাদের হিন্দুত্ববাদিতার ব্যাপারে ভাবতে হবে। এবার বলি, আপনারা যে কোনো দেশে যান, দেখবেন খ্রিস্টানরা খ্রিস্টানদের কথা বলছে, জিউসরা তাদের কথা বলছে, মুসলিমরা তাদের কথা বলছে, কিন্তু হিন্দুরা যখন তাদের কথা বলেছে, তাদের বারংবার সাম্প্রদায়িক বলে দাবি দেওয়া হয়েছে। এবার বলি, যারা বলছেন যে হিন্দুরা নাকি সাম্প্রদায়িক, আমি তাদের মনে করিয়ে দেবো যে একটু মনে করুন তো, যে জিউসরা কিভাবে যিশু খ্রিস্টকে হত্যা করেছিল। 1400 বছর ধরে ইসলামিক ইনভেডার্সরা কিভাবে আফগানিস্তান, ইরান, ইয়েমেন, মরক্কো একটা একটা করে দেশ দখল করেছিল এবং তাদের নেক্সট টার্গেট হলো। তারপরে আমাদের শুনতে হয় হিন্দুরা নাকি সাম্প্রদায়িক। আবার মনে করাবো, যারা বলবেন হিন্দুরা সাম্প্রদায়িক, সোমনাথ মন্দির 17 থেকে 18 বার, পুরী জগন্নাথ মন্দির অগুন্তিবার। শুধু তাই নয়, কাশী বিশ্বনাথের মন্দিরও ঔরঙ্গজেব ভেঙে বানালেন জ্ঞানজ্যোতি মসজিদ। তারপর রানী অহল্যাবাই হোলকার 1780 সালে সেই তার পাশে আবার নতুন করে তৈরি করলেন। তারপরেও যারা বলবেন যে হিন্দুরা নাকি সাম্প্রদায়িক, তাদের বলবো, হিন্দুরাই কিন্তু একমাত্র জাতি যারা মৃত্যুর আগে অবধি রাষ্ট্রবাদের কথা বলে গেছে। হিন্দুরা বলেছে সবাই এক, হিন্দুরা বলেছে সর্ব ধর্ম সমান, হিন্দুরাই বলেছে বন্দে মাতরম, হিন্দুরাই বলেছে জয় শ্রীরাম, হিন্দুরাই বলেছে জয় মা দুর্গা, হিন্দুরাই বলেছে ভারত মাতা কি জয়, হিন্দুরাই বলেছে আমরা সবাই এক, হিন্দুরাই বলেছে বসুধৈব কুটুম্বকম, হিন্দুরাই বলেছে আসতো মা সত্যময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময়া। তারপরেও শুনতে হয় হিন্দুরা নাকি সাম্প্রদায়িক। তাই আমাদের যাদের বুকে এখনো আরো চলছে না, নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার যে চলে বসছে না, তাদের বলবো, আপনারা সবার আগে সবাইকে বলুন আমরা হিন্দু, বলুন আমরা ধর্মীয় সনাতনী হিন্দু, আমরা ভারতবাসী। আমি আমার বক্তব্য শেষ করবো ঋষি অরবিন্দের বলে যাওয়া কিছু কথা দিয়ে। When therefore it is said that India shall rise, it is the Sanatana Dharma that shall be great. When it is said that India shall expand and extend herself, it is the Sanatana Dharma that shall expand and extend itself over the world. It is for the Sanatana Dharma and by the Sanatana Dharma that India exists. To magnify the religion means to magnify the country. Thank you so much. ধন্যবাদ মৌমিতাকে। আমাদের সময় আসলে খুবই সংক্ষিপ্ত।